আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বিবিএ ফার্স্ট ইয়ার সকল ডিপার্টমেন্ট পিস অলসো অ্যাকাউন্টিং এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর টেবুলার অ্যানালাইসিস ইকুয়েশনের 3 নাম্বার ক্লাস। ঠিক আছে, সবাই একটু ক্লাসে তাড়াতাড়ি জয়েন করে ফেলো। এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নতুন কিছু নিয়ে। সবাই একটু ক্লাসে তাড়াতাড়ি জয়েন করো। ক্লাস হচ্ছে তোমাদের যে সাপ্লাইস, তারপর হচ্ছে তোমাদের আরো যে ডেপ্রিসিয়েশনের প্রবলেম ছিল সেগুলো আমরা সলভ করব ইনশাআল্লাহ। সবাই একটু জয়েন করে ফেলো। আর তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা তোমাদের ফ্রেন্ডদের সাথে। তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও আর ক্লাসটা একটু তোমরা শেয়ার করে দাও তোমাদের কলেজের ডিপার্টমেন্ট গ্রুপগুলোতে। সবাই শেয়ার করে দিবা সবাই। হ্যাঁ, কে কে জয়েন করেছে একটু দেখি তো। আচ্ছা, রাশেদ ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। উম্মি হাফসা ওয়ালাইকুম আসসালাম, জামিল ওয়ালাইকুম আসসালাম, আয়েশা খান ওয়ালাইকুম আসসালাম, সুমি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দেওয়া। শোনো, এই যে তোমরা কিন্তু জাবাদাতে যারা পরীক্ষা দিছো, জার্নাল চ্যাপ্টারে যারা পরীক্ষা দিছো, তোমাদের সবগুলো কিন্তু মার্কস রেকর্ড আছে। কিছুদিন পরে আবার এই চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে। সুন্দর করে পরীক্ষাগুলো দিবা, মনোযোগ দিয়ে পরীক্ষা দিবা। আর বই দেখে পরীক্ষা দেওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ আমার প্রশ্নগুলো সবকিছু আমি নিজ থেকে বানিয়ে দিব। তো তোমরা সময়ের মধ্যে পরীক্ষা দিবা এবং নিজের নিজের দক্ষতা থেকে পরীক্ষা দিবা। ঠিক আছে, ওকে। ফ্রেন্ডদের একটু করে দাও, ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও, ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দাও। ওকে তুষ্টি, ঠিক আছে, তোমার নামটা মনে থাকবে। আচ্ছা, আজকে কি নেটওয়ার্কে বেশি সমস্যা? ওকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আমরা তো এখনই ক্লাসটা শুরু করে দিয়েছি। আর তো তোমাদের সাথে আমরা কিন্তু একদম প্রথম ক্লাসে বেসিক নিয়ে কথা বলেছি, টেবুলার অ্যানালাইসিস, ওইটা কিন্তু মূল বেসিক ছিল। ওই মূল বেসিক থেকে তুমি ওই বেসিক অনুযায়ী এই চ্যাপ্টারের এই টেবল অ্যানালাইসিস যত ম্যাথ করো সবগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সঞ্জিদা মনি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, টিএস রিমন, ওকে। তো এখন তোমাদের আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা অন্য দুইটা ক্লাস থেকে একটু ডিফারেন্স কিছু আছে। প্লাস হচ্ছে আমি তোমাদের পিছনের কিছু প্রবলেম আমি দেখেছি যে তোমরা এই বিষয়গুলো নিয়ে একটু প্রবলেম ফেস করেছো, সেই প্রবলেমগুলো আমি একটু সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো, সবাই তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও। ঠিক আছে, হ্যাঁ নেট অনেক সমস্যা, আমাদের ফুল বাংলাদেশে নেটের একটু প্রবলেম হচ্ছে। আমার এখানে নেটের সমস্যা হচ্ছে, ভিডিও আটকে যাচ্ছে। ঠিক আছে, সমস্যা না, ইনশাল্লাহ আমাদের সব সমস্যা পেরিয়ে আমাদের কিন্তু ক্লাস করতে হবে এবং আমাদের পরীক্ষার সময় অবশ্যই পরীক্ষা দিতে হবে। আর তোমরা কিন্তু ইকোনমিক্স এবং ফিনান্স কোর্সের ব্যাপারে জানো যে ইকোনমিক্স এবং ফিনান্স কোর্সের ক্লাস কিন্তু 25 তারিখে শুরু হবে। আমি জাস্ট বলে দেবো এতটুকুই, যদি তোমার মনের মতো আমাদের কোর্সের ক্লাস না হয়, তুমি যখন ইচ্ছা টাকা নিয়ে যাবা, 30 দিন ক্লাস করে টাকা নিয়ে যাবা। ঠিক আছে, আমার পক্ষ থেকে রিকোয়েস্ট, তোমরা সবাই এই কোর্সে ভর্তি হইবা। ঠিক আছে, দুইটা কোর্সে ভর্তি হলে তোমরা বুঝতে পারবো যে আসলে 11+ একাডেমি কিভাবে সার্ভিস দেয়। হ্যাঁ, এবং প্রত্যেকটা কোর্সে কিন্তু তোমাদের সুবিধা থাকবে একই রকম। পিডিএফ শিট থাকবে, 3 দিন লাইভ ক্লাস থাকবে, এইচডব্লিউ থাকবে, পরীক্ষা থাকবে। ঠিক আছে, এবং এইচডব্লিউ সলভ করা থাকবে, প্রবলেম সলভ লাইভ ক্লাস থাকবে। এরকম ভাবে সবগুলো সাবজেক্টে কিন্তু আমরা তোমাদেরকে ফেসিলিটি দিব। ঠিক আছে, তো ডিসিশন নিবা যে কোন প্ল্যাটফর্ম তোমার জন্য বেটার। ওকে, তো আজকে আমরা আচ্ছা, ওকে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে এই যে অঙ্কটা। দেখো, এই অঙ্কটা বিবিএ অনার্স অ্যাকাউন্টিং এ 2013 সালে আসছে এবং ফিনান্সে 14 সালে আসছে এবং আবারও ফিনান্সে 20 সালে আসছে। বুঝতে পারছো? আর অঙ্ক কোনটা কমন কোনটা আনকমন সেটা কিন্তু আসলে পড়াশোনার মধ্যে পড়ে না। একটা কথা মনে রাখবা, কোন পড়াটা কমন, কোনটা কমন পড়লো অথবা কোনটা কমন পড়লো না, আমার হিসাব মতে এটা পড়াশোনার মধ্যেই পড়ে না। পড়াশোনার মধ্যে কমন আনকমন বলতে কিছু না। পড়াশোনার সিস্টেম হচ্ছে যেটা লজিক্যালি সেটা তুমি লজিক্যালি শিখবা। ঠিক আছে, যেটা প্র্যাকটিক্যালি সেটা তুমি প্র্যাকটিক্যালি শিখবা। ঠিক আছে, যে কোনো অঙ্ক যে কোনো বিষয় সলভ করার ক্ষমতা অর্জন করবা। ঠিক আছে, ওইটাকে বলা হয় পড়াশোনা, ওইটাকে বলা হয় জ্ঞান অর্জন, ওইটাকে বলা হয় নলেজ। বুঝছো? মুখস্থ করা, কমন পড়া, এটা কিন্তু পড়াশোনার মধ্যেও না, এটা কোনো নলেজ না। নলেজ বা জ্ঞান অর্জন কি, যে তুমি
বেসিক জিনিসটা শিখবা, জেনুইন, যেটা শিখলে তুমি যে কোনো ধরনের অঙ্ক তুমি সলভ করতে পারবা, যে কোনো ধরনের তুমি প্রবলেম তুমি সলভ করতে পারবা। প্রবলেম সলভ করা শিখবা, অঙ্ক কমন পড়া এগুলার পিছু কখনো দৌড়াইবা না, ঠিক আছে? আমি তোমাকে কি শিখাচ্ছি যে কিভাবে এই ধরনের অঙ্কগুলো সলভ করা হয়। আমি কি বলতেছি যে এটাই হবো পরীক্ষা আসবে, না আসুক না, এটার মধ্যে যে কোনো অঙ্ক পরীক্ষা আসুক না কেন, তুমি আমি যেভাবে তোমাকে শিখাচ্ছি সেভাবে তুমি সলভ করা শিখলে যে কোনো ম্যাথ সলভ করতে পারবে। কিসের আবার কমন, কিসের ডিপার্টমেন্ট, কিসের বাংলাদেশ বা কিসের অন্যান্য দেশ, সকল দেশ সকল ডিপার্টমেন্ট যে দেশে পড়াশোনা করো এই টেবুলার অ্যানালাইসিস একইভাবে হবে যেভাবে আমি তোমাকে বলতেছি, বুঝতে পেরেছো? তো সবসময় মনে রাখবা যে সবসময় সলভ করাটা শিখবা, হ্যাঁ? কোনো কমন কমন ট্রানজেকশন, কমন ম্যাথ এগুলা কখনোই আশা করবে না। অলওয়েজ মনে রাখবা আনকমন, আমরা যে কোনো ম্যাথ সলভ করতে পারবো, ওইরকম হিম্মত নিয়ে ক্লাস করবা, হিম্মত নিয়ে আগায় যাবা, ঠিক আছে? কেউ তোমাকে আটকাতে পারবে না। আচ্ছা, তো চলো আমরা আজকে এখন একটা অঙ্ক সলভ করে দিব। এই অঙ্কটা আমরা একটু পড়বো, দেখো বিগত অঙ্কগুলোর মধ্যে কিন্তু আমাদের আচ্ছা আমি একটু পড়ে দেখো, এটা হচ্ছে আমাদের আমাদের পিডিএফ শিটের 3 নম্বর অঙ্ক। হ্যাঁ, তো আমরা কিন্তু জানি যে আমাদের সকল টপিকস এর পিডিএফ দেওয়া হয়। তো আমি আজকে আবার নতুন করে পেজে পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। এখন লেখা আছে মিস্টার জামাল ওনস জামাল রিপেয়ার সেন্টার। সে একটা তার নিজস্ব জামাল রিপেয়ার সেন্টার দিয়েছে অন ডিসেম্বর 31 তারিখ 2020 উইথ দ্য ফলোইং লেজার ব্যালেন্স। এখানে লেজার ব্যালেন্স দেওয়া আছে কত তারিখে, ডিসেম্বর 31 তারিখে লেজার ব্যালেন্স দেওয়া আছে। আসলে এখানে যে ব্যালেন্স গুলো দেওয়া আছে মূলত কি, ধরো সাপোজ তুমি একটা বিজনেস স্টার্ট করেছো গত মাসে, এটা হচ্ছে কি মাস, মে মাস। ধরো তুমি মেয়ের আগে যেন কি ছিল, এপ্রিল মাসে তুমি বিজনেস স্টার্ট করেছো। তো এপ্রিল মাসে যদি তুমি বিজনেস স্টার্ট করো, ওই বিজনেস স্টার্ট অবস্থায় এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের শুরুতে কিন্তু তোমার কিছু কিছু অ্যাকাউন্ট থাকবে অথবা উদ্বৃত্ত থাকবে, যেমন তোমার নগদ এত টাকা, তোমার কাছে এত টাকা একজনে পায়, অথবা এত টাকা তুমি একজনের কাছে পাও, অথবা তোমার একটা স্মার্ট বোর্ড আছে, অথবা একটা তোমার একটা ইকুইপমেন্ট আছে। এই যে বিষয়গুলা, তো যখন তুমি একটা বিজনেস স্টার্টিং এর পর 1 মাস পর যখন তুমি হিসাব করবা, তখন তোমার ওই সময় একটা ব্যালেন্স থাকে যে তোমার কোন অ্যাকাউন্টের ব্যালেন্স কত। তার মানে তোমার বিজনেসটা আগেই শুরু হয়েছে, এখন একটা পর্যায়ে এসে তোমার একটা ব্যালেন্স আসছে। তো দেখো এখানে খেয়াল করো, এই যে মিস্টার জামাল যে রিপেয়ার সেন্টার তৈরি করেছে, সে 31 ডিসেম্বর মানে ডিসেম্বর মাসে 31 তারিখে গিয়ে দেখতে পারলো তার খতিয়ানের ব্যালেন্স আছে হচ্ছে কত। দেখো ক্যাশ আছে তার কাছে 20,000 টাকা, সাপ্লাইস আছে 3,000 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল মানে সে মানুষের কাছে পায় 6,000 টাকা, টুলস আছে 4,000 টাকা। টুলস কি, ওই যে আমরা আমাদের এই যে ইগুলা ইকুইপমেন্টের মধ্যে যে অনেক ধরনের আছে না, যে আমরা এইসব জিনিস দিয়ে অনেক কিছু করি, মূল কথা হচ্ছে ইকুইপমেন্টের একটা মানে একটা টুলস বলা হয়। মানে টুলস হচ্ছে মানে মানে ঘোরাঘাড়া কিছু অ্যাসেটস আর কি, বুঝতে পারছো? আচ্ছা, এখন টুলস কি, টুলস হচ্ছে তোমার অ্যাসেটস, ঠিক আছে, ওই যে তোমার স্থায়ী সম্পদ ইকুইপমেন্ট টাইপ। আচ্ছা, এরপর হচ্ছে একটা তোমার একটা মোটর বাইসাইকেল আছে যেটার ভ্যালু হচ্ছে কত, 16,000 টাকা, ঠিক আছে। এরপর লেখা আছে অ্যাকাউন্টস পেয়েবল, তোমার কাছে মানুষ পাবে হচ্ছে 8,000 টাকা ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি, জানুয়ারি মাসে 2021 সাল। এটা কিন্তু যে ব্যালেন্স ছিল সেটা হচ্ছে ডিসেম্বর মাস রাত্রে ব্যালেন্স গুলো ছিল, তোমার বিজনেস চালু হওয়ার পরে ডিসেম্বর মাসে এই ব্যালেন্স গুলো আছে। এখন ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি 2021 সালে জানুয়ারি মাসে এই লেনদেন গুলো কি নিম্নলিখিত ঘটেছে। এখন খেয়াল করো, এই অঙ্কটার শুরুতে কিন্তু আমরা কিছু কি ব্যালেন্স দেখতে পাচ্ছি। তো আমরা বিগত যে 2টা ক্লাস অঙ্ক করেছিলাম সেই অঙ্কর শুরুতে কোনো ব্যালেন্স দেওয়া ছিল না, শুরুতে কি দেওয়া ছিল না, কোনো ব্যালেন্স দেওয়া ছিল না, ঠিক আছে। তো এখন যেহেতু ব্যালেন্স দেওয়া আছে, তোমার কোনো টেনশন করার কিছু নাই, তুমি আগের মতোই সবকিছু করবা, যে তোমার এই লেনদেনে তোমার কয়টা সম্পদ আছে এবং কয়টা দায় আছে, ঠিক আছে। এই প্রত্যেকটা সম্পদের জন্য একটা ঘর তৈরি করতে হবে এবং প্রত্যেকটা দায়ের জন্য একটা ঘর তৈরি করতে হবে। আর এখানে যে ব্যালেন্স গুলো দেওয়া আছে, জাস্ট এই ব্যালেন্স গুলো আমরা প্রথম 1 তারিখে ব্যালেন্স হিসাবে আমরা কি লিখে দিব, লিখে দেওয়ার পরে আমরা এই ব্যালেন্সের কাজগুলো করে তারপর আমরা ট্রানজেকশন গুলো করবো, বুঝছো? তো মূল কথা হচ্ছে এখানে কিছু সম্পদ আছে এবং কিছু দায় আছে, কিছু সম্পদ এবং কিছু দায় আছে, এবং কিছু সম্পদ আমরা সম্পদের ঘরে বসাবো, দায়গুলো দায়ের ঘরে বসাবো, তারপর আমরা সম্পদ থেকে দায় বাদ দিলে মূলধন পাবো, আমরা বসায় তারপরে ট্রানজেকশন অনুযায়ী আমরা লেনদেন প্লাস মাইনাস করে দিব, অঙ্কটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে আমি আশা করি যে তোমাদের কোনো সমস্যা নেই। আর টুলস হচ্ছে স্থায়ী সম্পদ, ধরে নিবা এটা হচ্ছে ইকুইপমেন্টের মতো, এটা আরেকটা নাম। তুমি চাইলে টুলস কে ইকুইপমেন্ট বলতে পারবা, কোনো সমস্যা নেই, কিন্তু টুলস যেহেতু বলা আছে এটা ইকুইপমেন্ট থেকে একটু ভিন্ন ধরে নিবা, ঠিক আছে। আচ্ছা, তো এখন তো তোমাদের এখানে আমাদের এখন কি করতে হবে, দেখতে হবে যে কতগুলা দায় এবং কতগুলা সম্পদ আছে, ঠিক আছে। আমি একটু আজকে একটু দ্রুত করে দেখো। এই যে ক্যাশ হচ্ছে আমাদের একটা অ্যাসেটস,
আপনার একটা, সাপ্লাইস হচ্ছে একটা অ্যাসেটস দুইটা, অ্যাকাউন্টেবল হচ্ছে তিনটা, তারপর হচ্ছে টুলস হচ্ছে কত চারটা, মোটর বাইসাইকেল এটা আমাদের সম্পদ পাঁচটা, দায় আছে হচ্ছে কত একটা। ওকে, তাহলে আমাদের কোটা উপরে পাঁচটা সম্পদ পেলাম। তো এখন আমরা ট্রানজাকশন থেকে যদি নতুন কোনো সম্পদ পাবো, পেলে নেই, দায় পেলে দায়। তো খেয়াল করো, পেড রেন্ট ফর দ্য মান্থ, এখানে খরচ, রেন্ট হচ্ছে খরচ, তো এখানে কি করা হয়েছে, এখানে আমাদের ক্যাশের জন্য কোনো আলাদা নতুন কোনো সম্পদ এখানে তৈরি হয়নি। তারপর হচ্ছে পেড ক্যাশ অন অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল কে আমরা টাকা দিয়েছি, তো অ্যাকাউন্টস পেবল তো আমাদের আগেও ছিল, ক্যাশ আমাদের আগে ছিল, এখানে নতুন কোনো সম্পদ বা দায় তৈরি হয়নি। একের মধ্যে নতুন কোনো সম্পদ বা দায় নেই, তিনের মধ্যে নতুন কোনো সম্পদ বা দায় নেই, ঠিক আছে। এরপর হচ্ছে পারচেজ সাপ্লাইস, তো সাপ্লাইস আমরা পারচেজ করেছি, সাপ্লাইস কিন্তু আমাদের আগে সম্পদ ছিল, সেই জন্য এখানেও নতুন কোনো সম্পদ নাই, আমরা ক্যাশ করেছি, ক্যাশ টাকা চলে গেছে, সেটাও কিন্তু নতুন কোনো সম্পদ নাই। 7 রিসিভ ক্যাশ 12,000 ফর সার্ভিস রেন্ডার, আমরা 12,000 টাকার সেবা দিয়েছি, তো 12,000 সেবা দিয়েছি, নগদ টাকা আসছে সেবায়, আয়ের জন্য কোনো গড় হবে না, তো আমাদের ক্যাশের গড় আছে। মূল কথা হচ্ছে উপরে যে সম্পদগুলো দায়গুলো আছে সেগুলো অবশ্যই কাউন্ট করবা, তারপর হচ্ছে এখানে দেখতে হবে যে নতুন কোনো সম্পদ দায় তৈরি হয়েছে কিনা, সেগুলো কাউন্ট করে সম্পদ দায়ের গড় বানানোর পরে তোমার অঙ্কটা করতে হবে। তারপর হচ্ছে দেখো পারচেস টুলস, এই যে আমাদের টুলস এর সম্পদ ছিল, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এরপরে কি আছে, আচ্ছা এরপর হচ্ছে আমাদের বিল ফর সার্ভিস রেন্ডার, আমরা সেবা দিয়েছি, বিলটি মানে কি, বিল করেছি মানে বাকিতে, তো বাকিতে সেবা দিলে দেনাদার, আমাদের দেনাদারের কিন্তু আগেই গড় কাটা হয়ে গেছে। তারপর হচ্ছে পারচেস সাপ্লাইস অন হ্যান্ড কত, 4,000 টাকা, ঠিক আছে। পারচেস সাপ্লাইস অন হ্যান্ড বলা আছে 4,000 টাকা, ও সরি অন হ্যান্ড না, অন অ্যাকাউন্ট। আচ্ছা অন অ্যাকাউন্ট মানে আমরা বাকিতে 4,000 টাকা সাপ্লাইস কিন্তু বাকিতে কিনি, আমাদের সাপ্লাইস আসছে পাওনাদার বাড়ছে, তো পাওনাদারের জন্য আমাদের কিন্তু আগেই গড় কাটা হয়ে গেছে, বুঝতে পারছো। আচ্ছা তারপর হচ্ছে রিসিভ বিল, রিসিভ পেমেন্ট এগেইনস্ট বিল অফ জানুয়ারি 13, আমরা জানুয়ারি 13 তারিখে যে আমরা সেবা দিয়েছি সেটার বিপরীতে আমরা রিসিভ বিল করেছি, তাহলে এখানেও দেনাদার ছিল আমাদের ক্যাশ টাকা, সেখানে নতুন কোনো সম্পদ বা দায় নেই। এরপর হচ্ছে দেখো পেড ক্যাশ 1,000 টাকা ফর রেন্ট মিস্টার জামার রেসিডেন্স, এখানে মিস্টার জামার যে বসবাস করে রেসিডেন্স হচ্ছে সে তার বসবাসের জন্য আমরা আমাদের দোকান থেকে 1,000 টাকা দিয়েছি, তো এখানে কিন্তু নতুন কোনো সম্পদ বা দায়ের তৈরি হয়নি। তারপর এখানে বলছে দেখো রিসিভ অ্যাডভান্স, একটু মনোযোগ দাও, না গড়গুলো কেন দুই একটা এক্সট্রা দিবা ভাইয়া, তোমাকে এত সুন্দর করে আমি শিখাইতেছি যে প্রত্যেকটা সম্পদ প্রত্যেকটা দায় সুন্দর করে কাউন্ট করে তারপরে তুমি গড় কাটবা, আর তুমি গড় দুই একটা কেন একসাথে দিবা, এটার বলা মানে হচ্ছে তুমি সম্পদ দায় ভালো করে চিনো না, তোমার এখনো কনফিউজ আছে। তুমি কি জানো যে সম্পদ দায় না চিনলে তোমার হিসাব বিজ্ঞান নিয়ে পড়া উচিত না, সম্পদ দায় না চিনলে তোমার বিবিএ তে পড়া উচিত না, সম্পদ দায় না চিনলে তোমার অ্যাকাউন্টিং নিয়ে পড়া উচিত না, এটা আমার কথা। যারা হিসাব বিজ্ঞানের সম্পদ দায় খরচ উত্তোলন 6টা জিনিস যারা ভালো করে চিনো না, তাদের অ্যাকাউন্টিং পড়া নিয়ে উচিত না। যত বড় মাস্টার আছে গিয়ে জিজ্ঞেস করে দেখো আমি যে কথা বলছি ঠিক আছে কিনা। তো তুমি যদি সম্পদ দায় ভালো করে চিনো, তোমার সকল অঙ্ক তোমার জন্য সলভ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো তুমি এক্সট্রা অতিরিক্ত কেন গড় বানাবে, তুমি বুঝো না কোনগুলো সম্পদ কোনগুলো দায়। তুমি যদি না বুঝো তোমাকে বুঝতে হবে, হেল্প নিতে হবে আমাদের। তুমি কেন এক্সট্রা গড় বানাইবা, আমি কি কথাটা বুঝতে পেরেছো? তুমি সবসময় পারফেক্ট আনসার দেওয়ার চেষ্টা করবে, পারফেক্ট, সুন্দর, স্ট্যান্ডার্ড, স্যার দেখা মাত্র তোমাকে নাম্বার দিবে, বুঝতে পেরেছো? কোনো এক্সট্রা গড় না, তুমি সবকিছু জেনে শুনে করবা, কোনো এক্সট্রা গড় হবে না, কোনো কাটাকাটি হবে না, জাস্ট ভালো করে বুঝবা, দেখবা, তারপরে শুরু করবা। কে তোমার আটকাইবো, খালি তুমি করতে থাকো না, প্র্যাকটিস করো বেশি করে, সব ঠিক হয়ে যাবে। ওকে, তো আমাদের 26 তারিখ পর্যন্ত কোনো সম্পদ এবং কোনো দায়ের নতুন কোনো গড় হয় নাই, ঠিক আছে। সবাই একটু 26 তারিখ ক্লিয়ার লিখে দাও। আমরা এখন বুঝবো কত তারিখ, 29 তারিখ। সবাই একটু 26 তারিখ ক্লিয়ার লিখে দাও, সবাই একটু 26 তারিখ ক্লিয়ার লিখে দাও। লেখো 26 পর্যন্ত ক্লিয়ার। আমি দেখি কে কে কার কার সমস্যা আছে কিনা। অঙ্ক কিন্তু তাড়াতাড়ি সলভ হয়ে যাবে আজকে। ওকে, 26 পর্যন্ত তোমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অভিমানী কন্যা, কি নাম বোন তোমার? অভিমানী কন্যা, অভিমান করো না, হ্যাঁ। আচ্ছা, শাহরিয়ার নিশাত ক্লিয়ার, সুমি, মাইশা খান, তামান্না শিকদার, পলাশ বিশ্বাস, আমি সায়েন্স থেকে এসেও ভালো বুঝছি। কেন তুমি ভালো বুঝছো জানো? এই যে ছেলেটা বললো যে সায়েন্স থেকে এসেও ভালো বুঝছি, কেন জানো? শুধুমাত্র আমার প্রথম ক্লাসটার জন্য। আজকে যদি আমি ওর সাথে প্রথম ক্লাসটা না দিতাম, যদি চিন্তা করতাম যে হ্যাঁ প্রথম ক্লাসটা সবাই তোমরা জানো, ঠিক আছে, তাহলে কিন্তু ও আজকে এই কথাটা বলতে পারতো না, বুঝছো? প্রথম ক্লাসটা কি ছিল? 6টা উপাদানকে ভালো করে চিনার উপায়। এই জিনিস যে চিনবে, সে সায়েন্সের হোক, মঙ্গল গ্রহের হোক, অথবা অন্য কোন এলিয়েন হোক। ধরো এলিয়েন আসছে বাংলাদেশে,
এলিয়েন আইসা ক্লাস করতেছে, হিসাব বিজ্ঞান শিখতেছে, সে যদি 6টা সম্পদ চিনে ভালো করে, 6টা উপাদান যে আমাদের আছে অ্যাকাউন্টিং এর, হ্যাঁ উপাদান তো 5টা, বেসিক্যালি এটাকে ভাগ করলে 6টা হয়। এই 6টা এলিমেন্ট যদি সে চিনে, এলিমেন্ট ধরো মনে করো এলিয়েন আসছে, এলিয়েনে আইসা যদি 6টা উপাদান ভালো করে চিনে, সে অ্যাকাউন্টিং তোমাকে শিখাইতে পারবে, কারণ তার বুদ্ধি তো আরো বেশি। আচ্ছা ওকে, তাহলে আমরা গুড ক্লিয়ার। এখন একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা পরবর্তী এটা দেখো 29 নাম্বার রিসিভড অ্যাডভান্স। আমরা অ্যাডভান্স টাকা রিসিভ করেছি, পেমেন্ট অফ 4000 টাকা ফ্রম এ ক্লায়েন্ট, একটা ক্লায়েন্ট থেকে, ক্লায়েন্ট মানে বুঝাতো গ্রাহক, একজন গ্রাহকের কাছ থেকে আমরা 4000 টাকা অ্যাডভান্স রিসিভ করেছি। হু উইল বি সার্ভ নেক্সট মান্থ, তাকে আমরা পরবর্তী মাসে সেবা দিব, তাকে আমরা কি করব পরবর্তী মাসে সেবা দিব। তো পরবর্তী মাসে সেবা দেওয়ার জন্য যদি আমরা এখন টাকা নেই, সেটাকে বলা হয় অগ্রিম সেবা আয় অথবা অনুপার্জিত সেবা আয়। আর তোমরা অগ্রিম সেবায় অনুপার্জিত সেবা আয়কে কি বলো, দায় বলো নাকি সম্পদ বলো? বলো তো দেখি একটু, দায় বলো নাকি সম্পদ বলো একটু দেখি বলো। অভিমানী কোন, হ্যাঁ নাম ভালো লাগছে তো, কোনো সমস্যা নেই, আমি তোমার সাথে দুষ্টামি করলাম। আচ্ছা বলো বলো, এই অনুপার্জিত সেবায় বা আনআর্ন সার্ভিস রেভিনিউ, এটা কি কি, এটা কি শ্রাবন্তী আক্তার দায়। গুড। আর কে কে আছো সবাই, আর কে কে আছো? আরবি লেখাটা এটা হচ্ছে সম্পদ বলছে, তোমাকে একটু কারেকশন করতে হবে, এটা কিন্তু সম্পদ না। আমরা যে অ্যাডভান্স টাকাটা রেখে দিয়েছি, আমাদের কাছে ওই ব্যক্তি টাকাটা পাবে, এটা কিন্তু আমাদের জন্য দায়, এটাকে বলা হয় আনআর্ন সার্ভিস রেভিনিউ, অনুপার্জিত সেবা আয়। তাহলে আমরা কিন্তু এখানে নতুন একটা দায়ের সৃষ্টি পেয়েছি, কয়টা দায় নতুন। তাহলে উপরে আমাদের দায় কয়টা ছিল, 2টা। একটা হচ্ছে ছিল আমাদের সরি হ্যাঁ, একটা ছিল অ্যাকাউন্টস পেয়াবল, আরেকটা কি ছিল না, একটা ছিল, আচ্ছা অ্যাকাউন্টস পেয়াবল একটা ছিল, আর হচ্ছে আমাদের এখানে একটা দায়। তো 2টা, আমাদের 2টা দায়ের হবে, আর অবশ্যই ক্যাপিটাল একটা হবে। তাহলে সম্পদ কয়টা পেয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা, আর দায় পাইছি 2টা, আর ক্যাপিটাল একটা ঘর হবে। টোটাল সম্পদ পাশে 5টা ঘর হবে, সম্পদ পাশে কয়টা ঘর হবে, 5টা, দায় পাশে 2টা ঘর হবে, আর মূলধনে একটা ঘর হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখে আসি আসলে আমাদের গড়গুলা কেমন হয়েছে। ওকে, তাহলে দেখো এখানে আমাদের গড়গুলো আমি করে ফেলছি, ফুল অঙ্কটা করে ফেলছি, জাস্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, কারণ এখন আর তোমাদেরকে অঙ্ক করে করে বোঝানোর মতো এত এই প্রায়োরিটি তোমাদেরকে দেওয়া লাগবে না। কারণ এখন আমরা কি করবো জানো, এখন আমরা আগে একটা ক্লাসে একটা অঙ্ক করতাম, এখন আমরা একটা ক্লাসে 3-4টা অঙ্ক করে ফেলবো। ঠিক আছে, এখন আমরা একটা ক্লাসে কয়টা অঙ্ক করে ফেলবো, 3-4টা অঙ্ক করে ফেলবো, আমরা সমাধান নিয়ে আসবো, জাস্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে, অঙ্কের সিস্টেম শিখিয়ে দিচ্ছি, এখন জাস্ট তোমাদের প্রবলেম গুলো আমি সলভ করে দিলে তোমরা এই চ্যাপ্টার 10-এ 10 পাই যাবে। ওকে শেষ, তাহলে আমাদের আর কিছু করার নেই, এখন আমরা জাস্ট অঙ্ক করে ফেলছি। ওকে, তাহলে সবাই তো এই পর্যন্ত ক্লিয়ার, তাই না? ওকে, এখন সবাই একটু অল ক্লিয়ার লিখে দিলে আমি এখানে আমাদের অঙ্কটা শুরু করে দিব। সবাই একটু অলকা লিখে দিলাম, করে শুরু। দেখো আমি একটু ম্যাপ করে দিয়েছি আমাদের 5টা সম্পদ, সবাই একটু অলকা লিখে দাও। এই যে ক্যাশ, সাপ্লাইস, অ্যাকাউন্ট রিসিভেবল, টুলস, তারপরে কি এটা হচ্ছে মোটর বাইসাইকেল। কি এটাকে মোটর বাইসাইকেল মানে সংক্ষিপ্ত আমি লিখছি মোটর বাইসাইকেল। তারপর হচ্ছে কি অ্যাকাউন্টস পেয়েবল, আর একটা হচ্ছে আনআর্ন সার্ভিস রেভিনিউ, আর ক্যাপিটাল। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আমাদের সম্পদ পাশে 5টা ছিল, দায় পাশে 2টা ছিল, আর ক্যাপিটাল। ওকে, টোটাল 8টা। অল ক্লিয়ার। এখন আমরা জাস্ট অঙ্কটা করব, সময় মাত্র 5 মিনিট লাগবে, 5 মিনিট পরে দেখবে আমাদের অঙ্কটা শেষ। গুড, তাহলে তোমাদেরও কিন্তু এখন অঙ্ক বুঝতে সময় লাগবে না, আর অঙ্ক সলভ করতেও টাইম লাগবে না। গুড, চলো আমরা এখন করে ফেলি। এখন কথা হচ্ছে আমাদের এখানে ব্যালেন্স দেওয়া ছিল, তাহলে দেখো ক্যাশ কত 20,000। তুমি ব্যালেন্সে ক্যাশ এখানে লাগবে হচ্ছে জানুয়ারি 1, মানে 1 তারিখে আমাদের যে এটা ছিল ব্যালেন্সটা 1 তারিখ লিখবা। ঠিক আছে, সবসময় ব্যালেন্সটা কি 1 তারিখ। ব্যালেন্স কত ছিল ক্যাশ 20,000, ব্যালেন্স কত ছিল 20,000। এরপরে সাপ্লাইস কত ছিল 3,000, সাপ্লাইস এর লাগবে হচ্ছে 3,000। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার অ্যাকাউন্ট রিসিভেবল কত ছিল, দেনাদার কত ছিল 6,000, দেনাদার লাগবে হচ্ছে 6,000। ঠিক আছে, এরপরে তোমার এই টুলস কত ছিল 4,000, টুলস এর লাগবে কত 4,000। এরপরে তোমার মোটর বাইসাইকেল কত ছিল 16,000, মোটর বাইসাইকেল কত লাগবে 16,000। ঠিক আছে, মানে জাস্ট যে ব্যালেন্স গুলো ছিল সেই ব্যালেন্স গুলো এখানে লিখে দিবা। লিখে দেওয়ার পর অ্যাকাউন্টস পেয়েবল কত ছিল, দায় অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 8,000 ছিল। কত ছিল 8,000। আচ্ছা, তাহলে আর কি ব্যালেন্স আছে না, আর কোনো ব্যালেন্স নেই। এখন আমি তোমাদের একটা জিনিস বুঝাই, ভালো করে খেয়াল করো, আর কোনো ব্যালেন্স নেই। এখন আমরা দেখলাম সম্পদ আর হচ্ছে কি আমাদের সম্পদ দায় প্লাস মালিকানার সাথে, এটা আমাদের সমীকরণ ছিল। তাহলে আমাদের এখানে আমরা সম্পদ কিছু পেয়েছি এবং দায় কিছু পেয়েছি, তাহলে মালিকানার সত্ত্ব কিভাবে বের করবো? আমাদের মালিকানার সত্ত্বটা বের করার জন্য দেখো আমি একটা সমীকরণ তৈরি করে দিচ্ছি। এখানে এলটাই পাশে চলে আসবে মাইনাস এল সমান সমান কি ও এল। দেখছো, যখন আমাদের অঙ্কে শুধুমাত্র সম্পদ এবং দায় দেওয়া থাকবে, মূলধনের কথা বলা থাকবে না, তখন আমরা কি করব
সম্পদ থেকে দায় বাদ দিলে আমাদের মূলধনটা মালিকানা সত্ত্বটা বের হয়ে আসবে। অথবা তোমার এখানে যে কোনো জিনিস অথবা শুধুমাত্র তারা মূলধন দিতে পারে, দায় কোনো অংশ না দিতে পারে। তো যেটাই হোক, তোমার যদি এখানে সম্পদ এবং দায় দেওয়া আছে, মূলধনের কথা বলা নাই, তুমি মূলধনটা সুন্দর করে বের করো। তুমি কি জানো যে সম্পদ থেকে দায় বাদ দিলে মূলধনটা বের হয়ে যায়? অথবা সম্পদ দেওয়া আছে, মূলধন দেওয়া আছে, দায় দেওয়া নাই, তুমি সম্পদ থেকে মূলধন দিবা, দায়টা বের হয়ে যাবে। তখন স্যার আমি দায়ের কি নাম দিব? তখন তুমি দায়ের কি নাম দিবা? দায়ের তো নাম নাই। তখন তুমি কি করবা? যদি অ্যাকাউন্টস পেয়েবল না থাকে, অ্যাকাউন্টস পেয়েবল দিয়ে দিবা। আর যদি অ্যাকাউন্টস পেয়েবল থাকার পরও যদি দায় পাশে টাকা শর্ট থাকে, তাহলে নোটস পেয়েবল দিয়ে দিবা। আমি ভালো করে তোমাদের একটা কথা বলে দিচ্ছি, অনেক সময় দেখবা যে মূলধন দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? মূলধন দেওয়া থাকবে, তারপরে তোমার সম্পদ দেওয়া থাকবে, আর দায় দেওয়া থাকবে। দায় দেওয়ার পরে দেখবে তোমার দুই পাশ মিলবে না, মানে দায় পাশে শর্ট হবে। তখন তোমার অ্যাকাউন্টস এই তোমার যে দায়ের টাকাটা তুমি নোটস পেয়েবল নামে একটা দায় মানে অটোমেটিকলি করে নিয়ে নিবা, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এখন এখান থেকে আমরা যদি মূলধন বের করতে চাই, আমাদের সম্পদ, টোটাল সম্পদ থেকে আমাদের দায়টা বাদ দিলে আমাদের মূলধনটা চলে আসবে, ঠিক আছে? এখন দেখো, টোটাল সম্পদ তুমি করো 20,000 আর 23,000 আছে 6,000, কত? 33,000। 33 আর 16 কত হাজার? 49,000। তো 49,000 থেকে যখন তুমি 8,000 টাকা বাদ দিবা, তখন তোমার 41,000 টাকা আসবে। দেখছো, সম্পদ থেকে দায় বাদ দিলে 41,000 টাকা তোমার আসে। সবাই একটু ব্যালেন্স ক্লিয়ার লিখে দাও, সবাই একটু ব্যালেন্স ক্লিয়ার লিখে দাও। সবাই লেখো যে ব্যালেন্স ক্লিয়ার। আমি কেন সময় নিয়ে ক্লাস করি? কেন আমি তোমাদের সাথে সামনে 1 ঘন্টা বকবক করি? আমি কি পারি না এই ক্লাসটা 10-15 মিনিটে শেষ করতে? পারি, ঠিক আছে? কিন্তু আমি চাই যে তোমরা শুধু শিখো না, তোমরা অন্যদেরকে শিখাও। অন্যদেরকে তুমি শিখাও। এখন তুমি ইন্টারমিডিয়েট অথবা 9, 10 বই নিয়ে দেখো, হাতে নিয়ে দেখো, তুমি ছাত্র অবস্থায় যে পারতা না, তোমার কঠিন মনে হতো, এখন তোমার মনে হবে এগুলো পানি। ওকে, তাহলে মনে রাখতে হবে তোমাদের কিরকম। এখন আমরা লেনদেন শুরু করবো। তার প্রথম দেখো কি বলছে, পেড রেন্ট ফর দ্য মান্থ। আমরা এই মাসের জন্য, জানুয়ারি 1 তারিখে, এই মাসের জন্য আমরা কত? 2,000 টাকা কি করেছি? রেন্টের জন্য পেমেন্ট করছি। কি জন্য? রেন্ট। ওকে, গুড। তাহলে রেন্টের জন্য যদি আমি পেমেন্ট করি, তাহলে অবশ্যই আমার ক্যাশ টাকা কমবে। অবশ্যই কি ক্যাশ টাকা কমবে। এবং রেন্ট হচ্ছে একটা খরচ, খরচ হলে মূলধন কি কমে, খরচ হলে কি কমে? মূলধন কমে। আমরা জানি যে খরচ হলে মূলধন কমে, আয় হলে মূলধন বাড়ে, উত্তোলন হলে মূলধন কমে, আবার মূলধন দিলে মূলধন বাড়ে। মূলধনের উপরে 4টা জিনিসের প্রভাব পড়ে: উত্তোলন, আয়, ব্যয়, মূলধন। 4টা, 2টা কারণে বাড়ে। খরচ, আয় হলে মূলধন বাড়ে, মূলধন দিলে মূলধন বাড়ে, আর 2টা কারণে কমে। ব্যয় হলে মূলধন কমে, উত্তোলন হলে মূলধন কমে। জাস্ট ঝামেলা শেষ। ওকে, এরপর হচ্ছে তোমার 3 তারিখ, পেড ক্যাশ অন অ্যাকাউন্ট। খেয়াল করো একটু 3 তারিখটা, 3 তারিখটা একটু খেয়াল করো। আমরা কিন্তু আজকে ক্লাসে শেষে ডিপ্রিসিয়েশন অফ সাপ্লাইস নিয়ে একটু কথা বলবো, তোমাদের যেটা প্রবলেম হয়েছে। পেড ক্যাশ অন অ্যাকাউন্টস, ঠিক আছে? পেয়েবল 5,000। আমরা অ্যাকাউন্টস পেয়েবলকে 5,000 টাকা দিয়েছি। তো অ্যাকাউন্টস পেয়েবলকে যদি আমরা 5,000 টাকা দিই, এটা হচ্ছে পাওনাদার। আমাদের পাওনাদার মাইনাস হবে, আর কি? ক্যাশ মাইনাস হবে। তাহলে খেয়াল করে দেখো, অ্যাকাউন্টস পেয়েবলকে যদি আমরা 5,000 টাকা দিই, আমাদের নগদের 5,000 টাকা মাইনাস, আর হচ্ছে কি অ্যাকাউন্টস পেয়েবল 5,000 টাকা মাইনাস, ঠিক আছে? তো এগুলা রিমার্ক সম্পর্কে আমি তোমাদেরকে বলেছি যে রিমার্কসটা কি। তারপর যদি কারো প্রবলেম হয়, রিমার্কসটা আমাকে বলবো, আমি বলে দিব, ঠিক আছে? আর তোমাদের কিন্তু বলছি যে এই অঙ্কের ক্ষেত্রে আমি যে 2 নম্বর ক্লাসে যেভাবে বুঝাইছি, ব্যালেন্স টেনে টেনে অঙ্ক করতে হবে। ব্যালেন্স টেনে টেনে অঙ্ক করার চেষ্টা করবা, ঠিক আছে? ব্যালেন্স টেনে টেনে অঙ্ক করবা সবাই, বিশেষ করে এই অঙ্কটা ব্যালেন্স টেনে টেনে করবা, ঠিক আছে? ব্যালেন্স টেনে টেনে করলে তোমার যে যে পর্যাপ্ত যে মার্কসটা তোমাকে স্যাররা দিয়ে দিবে, ঠিক আছে? ব্যালেন্স না হলে তোমাকে 1 মার্কস কম দিতে পারে। ওকে, অভিমানী কন্যা কত নাম্বারটা বুঝামো? অভিমানী কন্যা বলো, কত নাম্বারটা বুঝামো? তারিখ বলো। আচ্ছা, সবাই 1, 3 ক্লিয়ার লিখে দাও। 1 আর 3 ক্লিয়ার লিখে দাও। আজকে কিন্তু ক্লাস শেয়ার হয় নাই, শেয়ার কিন্তু খুব কম হচ্ছে, এটা কিন্তু ঠিক না। ক্লাস কিন্তু শেয়ার করতে হবে। তোমাদের জন্য এত কষ্ট করি, তোমরা যদি আমার জন্য একটু শেয়ার না করো, তাহলে তো আমি কষ্ট পাবো। 1, 3 ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা চলে যাবো 5 নাম্বারে। দেখা যাচ্ছে, দেখো, পারচেজ সাপ্লাইস ফর ক্যাশ 1,000 টাকা। আমরা 1,000 টাকার সাপ্লাইস নগদে কিনছি। আমরা যদি 1,000 টাকার সাপ্লাইস নগদে কিনি, তাহলে আমাদের 1,000 টাকা বিজনেস থেকে চলে যাবে, আর 1,000 টাকার সাপ্লাইস আসবে। তো সেক্ষেত্রে আমাদের কি, ক্যাশ হচ্ছে 1,000 টাকা মাইনাস, আর সাপ্লাইস হচ্ছে 1,000 টাকা কি প্লাস। ক্যাশ হচ্ছে 1,000 টাকা মাইনাস, সাপ্লাইস হচ্ছে 1,000 টাকা প্লাস। এটার কোনো মন্তব্য নেই, কারণ এটা মূলধনে যায় না। যেটা মূলধনে যাবে সেটার মন্তব্য দিতে হবে। আমরা কিন্তু গত ক্লাসে কেন মন্তব্য দিতে হবে, কি জন্য দিতে হবে, সবকিছু বুঝিয়ে দিয়েছি।
ঠিক আছে। এরপরে দেখো 7 নাম্বার, আমি শেষ করার পরে বলবো, আর প্রবলেম থাকলে বলবো। রিসিভ ক্যাশ হচ্ছে 12,000 টাকা ফর সার্ভিস রেন্ডার। আমরা সেবা প্রদান করার মাধ্যমে 12,000 টাকা কি করেছি, 12,000 টাকা কি করেছি, রিসিভ করেছি। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, বলো তো এটা কি প্লাস কি মাইনাস হবে, বলো। রিসিভ ক্যাশ 7 নাম্বার, রিসিভ ক্যাশ 12,000 ফর সার্ভিস রেন্ডার, আমরা সেবা প্রদান করার মাধ্যমে 12,000 টাকা পেয়েছি। এখন তোমরা বলো যে কি প্লাস কি মাইনাস হবে, আমি দেখি কে কে পারতেছো। ওকে, সংক্ষিপ্ত ভাবে লিখলেই চলবে, সমস্যা নেই। ওকে, দেখি তো কে কে কমেন্ট করে একটু। আচ্ছা, শ্রাবন্তী আক্তার ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস, আচ্ছা গুড। নিপা আক্তার ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস, সঞ্জিদা পুষ্পি ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস, সঞ্জিদা মুন্নি দুইটাই প্লাস হবে, কোন দুইটা? হ্যাঁ, আচ্ছা বলো একটু। ইমনদার ক্যাশ প্লাস ক্যাপিটাল, অভিমানী কন্যা খরচ বাড়লে ক্যাপিটাল কমে যায়, বাড়লে আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমি এটা একটু বলে দিব, এটা প্রথম ক্লাসে বলে দিয়েছি, লিখেও দিয়েছি সুন্দর করে, হ্যাঁ, অভিমানী কন্যা। তারপর হচ্ছে ওয়াহি ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস, সুমি একই কথা, সমিস এস আর প্লাস দিচ্ছে, এস আর প্লাস দেওয়া লাগবে না, ক্যাপিটাল প্লাস করলে চলবে। ইমরান হাসান, এমডি ইমরান হাসান ঠিক হয়েছে তোমারটা। সামিউল হ্যাঁ ঠিক আছে, মজুমদার, পলাশ বিশ্বাস ঠিক আছে, মাইশা খান ঠিক আছে, ত্রুটিনি রহমান ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস, সুমি সাহা, রাশেদ ঠিক আছে, তন্নি ঠিক আছে ক্যাপিটাল, হ্যাঁ, আরবি নামটা জানি কি, জ্যোতি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ সবারটা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। ওকে, আমরা শেষ করে দিব তাড়াতাড়ি ক্লাসটা। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি সামনে। তাহলে এটা কি 7 নাম্বার, ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস, ঝামেলা শেষ। এরপরে দেখো পারচেজ টুলস, আমরা টুলস, টুলস হচ্ছে কি সম্পদ ফর ক্যাশ, আমরা 2,000 টাকার টুলস সম্পদ ক্রয় করেছি, তাহলে টুলস বাড়বে, আর হচ্ছে আমাদের কি নগদ টাকা কমবে। টুলস বাড়বে আর কি নগদ টাকা কমবে, তাহলে টুলস হচ্ছে আমাদের সম্পদ 2,000 টাকা বাড়বে আর নগদ টাকা কমবে। আচ্ছা, তোমাদের একটা ইনফরমেশন দেই যারা অন্য অন্য ডিপার্টমেন্টের ছিলা, শোনো। আমরা অনেক সময় মনে করি যে আমরা অনেক সময় মনে করি আমরা অনেক সময় মনে করি কি জানি, যে সম্পদ ক্রয় করলে আসলে কি হয়, সম্পদ ক্রয় করলে অনেকে আমরা মনে করি যে খরচ হয়, ঠিক আছে, সম্পদ ক্রয় করলে কি হয়, খরচ হয়। আচ্ছা, সম্পদ ক্রয় করলে কখনোই খরচ হয় না। কেন? আমি কিন্তু বলছি যে জিনিসটা থেকে তুমি বর্তমানে সুবিধা নিতে পারবা, ভবিষ্যতে সুবিধা নিতে পারবা, সেটা কিন্তু তোমার সম্পদ। আর যেটা থেকে বর্তমানে সুবিধা নেওয়া যায়, ভবিষ্যতে সুবিধা নেওয়া যায়, সেটা কিন্তু খরচ না। সেটা কি না? খরচ না। ধরো তুমি একটা ফোন কিনছো, কি কিনছো? ফোন কিনছো। এখন আমরা অনেক সময় মনে করি যে ফোন কিনছি আমাদের খরচ হয়ে গেছে, না, ফোন কিনা আসলে কিন্তু খরচ না, কারণ ফোন তোমাকে সাপোর্ট দিবে, তোমাকে সুবিধা দিবে, রানিং থেকে শুরু করে যতদিন পর্যন্ত নষ্ট নয় ততদিন পর্যন্ত তোমাকে কি দিবে, সুবিধা দিবে। মনে রাখবা, কোনো জিনিস যখন তোমাকে কোনো সুবিধা দিতে থাকবে, বর্তমানে দিবে, ভবিষ্যতে দিবে, সেটা তোমার জন্য অবশ্যই তোমার জন্য সম্পদ, সেটা কখনোই খরচ না। তাহলে সম্পদ কিনলে কখনো কি হয় না, খরচ হয় না। খরচ কোনটা স্যার? যেটার সুবিধা তুমি নিয়ে আনিস, যেটার সুবিধা কি তুমি নিয়ে আনিস। যেমন দেখো, গত মাসে আমি কারেন্ট বিল, বিদ্যুৎ বিল ইউজ করে ফেলছি, এটা আমার খরচ। এই মাসে আমি বেতন, গত মাসে ভাড়া আমি ব্যবহার করে ফেলছি, ভাড়া দিতে হবে, এটা আমার জন্য খরচ, বুঝতে পারছো? কিন্তু আমি সামনের মাসের ভাড়া অগ্রিম দিব, এটা আমার জন্য খরচ না, এটা সম্পদ, কারণ এটা সুবিধা আমি নিব। তাহলে আমি কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে আমরা যখন সম্পদ কিনি অনেকে মনে করি যে এটা খরচ, আসলে কিন্তু সম্পদ কিনলে কখনো খরচ হয় না, সেটা সম্পদ বৃদ্ধি পায় এবং কি নগদ টাকা হ্রাস পায়। ওকে, গুড। তাহলে আমাদের কি টুলস যেহেতু আমরা কিনেছি, আমাদের টুলস বাড়ছে এবং ক্যাশ টাকা মাইনাস হয়েছে, বুঝতে পেরেছো? ওকে, এরপর হচ্ছে 13 নাম্বার, বিল ফর সার্ভিস রেন্ডার 6,000 টাকা। আমরা বিল্ড মানে হচ্ছে বকেয়া, ঠিক আছে, বাকিতে আমরা বাকিতে সেবা দিয়েছি, তো বাকিতে আমরা সেবা দিয়েছি, আমাদের দেনাদার বাড়বে, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস, আর কি এটা সেবা দিলে কি হয়, আমাদের আয় হয়, সেবা দিলে কি হয়, আয় হয়। আরেকটা কনসেপ্ট হচ্ছে, অনেকে মনে করে যে বাকিতে সেবা দিলেও কি আমাদের, মানে বাকিতে আয় হলো কি আয় বাড়ে, হ্যাঁ, সবসময় মনে রাখতে হবে, আয় তুমি যদি কাউকে সেবা দিয়ে দিছো, সেটা নগদ হোক বাকিতে হোক, তোমার আয় হয়ে গেছে, হয়তো তুমি এখন টাকাটা পাও নাই, কিছুদিন পরে পাইবা, তাহলে তোমার বাকিতে সেবা দেওয়াতে কি তোমার আয় হয়েছে, আয় হলে মূলধন বাড়বে, এবং কি তোমার যেহেতু নগদে দিলে নগদান বাড়তো, কিন্তু বাকিতে দেওয়ার কারণে কি বাড়ছে, দেনাদার বাড়ছে এবং হচ্ছে মূলধন বাড়ছে। যেহেতু মূলধনে গেছে, তুমি লাগবে হচ্ছে সার্ভিস রেভিনিউ, যে জন্য তোমার রিমার্কস দেওয়া দরকার। গুড, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্যালকুলেটর খরচ না, ছোট ছোট সম্পদ কিনলেও খরচ হয় না, ঠিক আছে, ছোট ছোট সম্পদ কিনলেও খরচ হয় না, বুঝতে পেরেছো? ক্যালকুলেটর কিনলে খরচ হবে না,
কারণ ক্যালকুলেটর তোমাকে অনেকদিন, ক্যালকুলেটর মানে হচ্ছে সাপ্লাইস, ক্যালকুলেটর মানে কি সাপ্লাইস, এটা হচ্ছে তোমার জন্য সম্পদ। ঠিক আছে, যেটার সুবিধা খুব কম, ধরো আজকে কিন্তু আজকে এর সুবিধা শেষ হয়ে যাবে, রানিং একদম রানিং টাইমে সুবিধা শেষ, এটা তোমার খরচ ধরতে হবে। ঠিক আছে, ধরো তুমি একটা জিনিস কিনছো এই মাসের জন্য, এই মাসে এটা শেষ, এটা খরচ ধরতে পারবো। ওকে, এরপর দেখো 21 নাম্বার, পারচেজ সাপ্লাইস অন অ্যাকাউন্ট। আমরা বাকিতে সাপ্লাইস কিনছি, বাকিতে আমরা সাপ্লাইস কিনছি। তোমাদের কাছে কোশ্চেন, এটা বলো তো কি বাড়বে কি কমবে? বাকিতে সাপ্লাইস কিনলে কি বাড়বে কি কমবে বলো? ঠিক আছে, যেটার সুবিধা তুমি নিয়ে নিছো এটার জন্য টাকা খরচ করা হলো খরচ, আর যেটার সুবিধা তুমি নিচ্ছ এখন নিচ্ছ প্লাস ভবিষ্যতে নিবা, এটার জন্য এটা হলো সম্পদ। ওকে গুড, সাপ্লাইস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কারণ আমার সম্পদ সাপ্লাইস নামে সম্পদ বাড়ছে এবং বাকিতে কিনা এখন আমার পাওনাদার বাড়ছে, তাহলে সাপ্লাইস প্লাস আমার কি পাওনাদার প্লাস, সাপ্লাইস প্লাস আমার কি পাওনাদার প্লাস। এরপর হচ্ছে 23 তারিখ, 23 রিসিভ পেমেন্ট এগেইনস্ট, আমরা পেমেন্ট রিসিভ করেছি এগেইনস্ট মানে হচ্ছে বিপরীতে, বিল ফর জানুয়ারি 13, আমরা জানুয়ারি 13 যে বিল হয়েছিল সেটার বিপরীতে আমরা টাকা রিসিভ করেছি। কত টাকা বলা আছে? বলা নাই, যেহেতু কত টাকা বলা নাই তার মানে ধরে নিতে হবে তুমি সম্পূর্ণ টাকা রিসিভ করছো। তাহলে জানুয়ারি 13 কত টাকা বিল ছিল? 6000। কত টাকা বিল ছিল? 6000। তাহলে তুমি জানুয়ারি 6 তারিখে যে বকেয়া সেবা দিছিলা সে আজকে তোমাকে টাকা দিছে কত তারিখ? 23 তারিখে। তা তোমাকে যে 23 তারিখে সে টাকা দিছে, তাহলে কি ক্যাশ প্লাস এবং কি তোমাকে কে টাকা দিচ্ছে? দেনাদার টাকা দিচ্ছে। এখানে একটা জিনিস তোমাদের ভুল হয় যে তোমরা মনে করো কি যে আবার হয়তো তোমাদের আয় হয়েছে, মানে তোমরা মূলধন বাড়ায় দাও। আসলে এটা তো তোমার আয় এখন নতুন করে হয় নাই, মানে আয় তো আগে হয়ে গেছে, আগে তো তুমি মূলধনে প্লাস করে ফেলছো। এখানে তুমি কি করছো দেখো তো, এখানে কিন্তু এটার জন্য তুমি কিন্তু এআর প্লাস করেছো, এবং কি ক্যাপিটাল তুমি প্লাস করেছো। এখন তুমি টাকা পাইছো, টাকা পাওয়ার ক্ষেত্রে যে তুমি চিন্তা করো তোমার আয় হয়েছে, না, আয় তোমার আগেই হয়ে গেছে, যখন হয়েছিল তখন তুমি প্লাস করেছো, এখন জাস্ট টাকা পাইছো। টাকা পাওয়া মানে কি তোমার ক্যাশ বাড়ছে। কার কাছ থেকে টাকা পাইছো? যার কাছে তুমি টাকা পাওনা ছিল, দেনাদার। তাহলে দেনাদারের পরিমাণ কমছে, ক্যাশের পরিমাণ বাড়ছে। সেই ক্ষেত্রে তোমাদের 23 নাম্বারটা হবে কি ক্যাশ বাড়ছে আর দেনাদার কি কমছে। বুঝতে পেরেছো? ওকে, এরপর হচ্ছে 26 নাম্বার পেড ক্যাশ। আমরা ক্যাশ টাকা পেড করেছি, ক্যাশ টাকা কি করেছি? পেড করেছি 1000 টাকা ফর রেন্ট, ভাড়ার জন্য অফ মিস্টার জামাল রেসিডেন্স। মিস্টার জামাল রেসিডেন্স মানে কি? তার বসত বাড়িতে ভাড়া থাকে, যেটা রেসিডেন্সিয়াল এরিয়া, যে বুঝো না, রেসিডেন্সিয়াল মানে কি আবাসিক। মিস্টার জামাল যেখানে আবাসিক থাকে সেটার ভাড়া আমরা বিজনেস থেকে 1000 টাকা পেড করেছি। বলতো এই 1000 টাকা আমাদের জন্য এটা কি? 6টার মধ্যে কোনটা? 1000 টাকা যে মিস্টার জামালের জন্য আমরা পেড করলাম, 6টার মধ্যে এটা কোনটা বলো তো দেখি? একটু অনেকদিন পরে তোমাদেরকে মনে করে দিলাম। বলো এই 1000 টাকা যে মিস্টার জামালের জন্য আমরা পেড করেছি 6টা উপাদানের মধ্যে এটা কোনটা? সায়েন্স আমি বলছি এক্সপেন্স। নো ভাইয়া, এটা কিন্তু এক্সপেন্স না, এটা কিন্তু বিজনেসের খরচ না। ঠিক আছে, ইমনদার ড্রয়িংস গুড, সানজিদা মুন্নি এক্সপেন্স বলছে, ভুল হয়েছে। সানজিদা পুষ্পি ভুল হয়েছে। মিস্টার জামিল ভুল। নিপা রাইট। তামান্না শিকদার রাইট। সুমি খরচ ভুল হয়েছে। যারা খরচ বলছো ভুল হয়েছে, ভুল। বুঝতে পেরেছো? এটা কিন্তু আসলে এক্সপেন্স না। এক্সপেন্স কোনটাকে? এক্সপেন্স কাকে বলে? খরচ কোনটা? চলো আমরা একটু খরচ চিনি আসি আজকে। খরচ কাকে বলে? খরচ কি? খরচ কোনটা? আমাদের ব্যবসায়ের জন্য খরচ হবে কি? আমরা ধরো এমন ব্যবসা রানিং করতে বা চলাকালীন আমরা এমন কিছু সুবিধা নিয়েছি যেটার সুবিধা বা বেনিফিট নেওয়া শেষ হয়ে গেছে, সেটা ব্যবসার জন্য কি হবে? খরচ হবে। যেমন মনে করো তোমাদের মধ্যে কেউ একজন কর্মচারী ছিল আমাদের প্রতিষ্ঠানে, তোমাদের মধ্যে ধরো কেউ একজন কর্মচারী, তুমি গত মাসে কাজ করেছো, তা তোমার গত মাসে বেনিফিট আমি নিয়ে নিছি। মানে কি? আমার জন্য এটা খরচ হয়েছে। তো বেতনটা তুমি কাজ করছো কই? আমার বাড়িতে কাজ করছো নাকি আমার প্রতিষ্ঠানে? আমার প্রতিষ্ঠানে কাজ করছো, সেক্ষেত্রে আমার বেতন আমার জন্য খরচ। কিন্তু এখন যে মিস্টার জামালের জন্য আমরা 1000 টাকা পেমেন্ট করলাম, এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের কিছু না, আমরা জাস্ট এমন হইতে পারে। কিন্তু ধরো তুমি একটা প্রতিষ্ঠানের মালিক, এখন তুমি এক জায়গায় ভাড়া থাকো, তো তোমার এখন হঠাৎ করে তোমার ছোট ভাই অথবা তোমার সন্তান সেগুলো
সন্তান এসে বললো বাবা এই বাড়িওয়ালি বারবার ফোন দিতেছে, ভাড়া দিতে হইব। ঠিক আছে, তুমি চিন্তা করলো কি দোকান থেকে তুমি ধরো 1000 টাকা ভাড়া দিয়ে দিলা, এনে 1000 টাকা ভাড়া দিয়ে দিস। এই যে তুমি দোকান থেকে দিয়ে দিলা, তোমার দোকান থেকে তো 1000 টাকা কমে গেল। এই 1000 টাকা খরচ কি দোকানের? না, এটা কিন্তু দোকানের খরচ না, খরচটা কিন্তু মূলত মালিকের, মিস্টার জামালের খরচ। তো আমরা কি পড়েছিলাম প্রথম দিন, যে যদি ব্যবসা থেকে মালিক কোনো কিছু নেয় সেটা উত্তোলন, ব্যবসা থেকে মালিক কোনো কিছু নিলে কি হয়, সেটা উত্তোলন। তো যেহেতু মিস্টার জামাল রেসিডেন্স মানে কি, মিস্টার জামালের আবাসিকের ভাড়া, এটা মিস্টার জামাল যেখানে থাকে, তাহলে 1000 টাকা 1000 টাকা যদি আমরা ব্যবসা থেকে মিস্টার জামালের বসত বাড়ির ভাড়া দেয়, সেটা তো আমাদের বিজনেসের খরচ না, এটা হচ্ছে মিস্টার জামালের খরচ। আর মিস্টার জামালের খরচ যাই হোক, আমাদের বিজনেস থেকে মিস্টার জামালের নামে কোনো কিছু গেলে কি হয়, উত্তোলন হয়। সবাই লাভ ব্রেক দিয়ে দাও, ঠিক আছে, ভালো করে বুঝতে পারলে। হ্যাঁ, এটা ব্যবসা থেকে দেওয়া হয়েছে, অবশ্যই ব্যবসা থেকে দেওয়া হয়েছে, যেহেতু এখানে ট্রানজাকশন, এখানে কিন্তু বলে নাই তার ব্যক্তিগত টাকা থেকে দেওয়া হয়েছে, যেহেতু বলছে যে টাকা দেওয়া হয়েছে, অবশ্যই ব্যবসা থেকে দেওয়া হয়েছে। যদি বলতো ব্যক্তিগত টাকা থেকে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এটা ব্যক্তিগত থেকে। ঠিক আছে, সবাই লাভ ব্রেক দিয়ে দাও। আচ্ছা, তোমরা রিয়াকশন বুঝো না? রিয়াকশন মানে কি, লাভ রিয়াকশন ইচ্ছা আমাদের টিপ দিবা, ঠিক আছে, ওকে গুড। এরপরে হচ্ছে তাহলে এটা আমাদের কি হবে, এটাতে তাহলে কি উত্তোলন হলে কি হয়, উত্তোলন হলে কিন্তু আমাদের মূলধন কি কমে, উত্তোলন হলে মূলধন কমে এবং নগদ টাকা গেছে, নগদ টাকা কমে যাবে। তাহলে 26 তারিখ দেখো আমাদের নগদ 1000 টাকা কমে গেছে এবং কি 1000 টাকা মূলধন কমে গেছে। এটা কি ড্রয়িংস, কি ড্রয়িংস, ওকে। তারপর হচ্ছে 29 তারিখ, 29 তারিখ রিসিভ অ্যাডভান্স, আমরা অ্যাডভান্স টাকা পেমেন্ট রিসিভ করেছি 4000 টাকা ফ্রম ক্লায়েন্ট, একটা ক্লায়েন্ট থেকে, হু উইল বি সার্ভ দ্য নেক্সট মান্থ, তাকে আমরা পরবর্তী মাসে সেবা দিব। এই মাসে সেবা না দিয়ে আমি এই মাসে টাকা নিয়ে নিছি, ধরো আমি তোমার কাছে, আমি বলছি পরবর্তী মাসে তোমাকে পড়াবো, কিন্তু আমি এখন টাকা নিছি, এটা আমার জন্য কি দায়? বুঝছো? তাহলে আমাদের একটা দায় বাড়ছে, আবার নগদ টাকা বাড়ছে। তাহলে দায়টার নাম কি ছিল? আনআর্ন সার্ভিস রেভিনিউ। তাহলে খেয়াল করো, আমাদের দায় বাড়ছে এবং নগদ টাকা বাড়ছে। তাহলে আমাদের নগদ বাড়ছে 4000 টাকা এবং একটা দায় ছিল আনআর্ন সার্ভিস রেভিনিউ, দায় বাড়ছে হচ্ছে 4000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা সম্পূর্ণটা ক্লিয়ার। এই পর্যন্ত সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। আমাদের সম্পূর্ণ অঙ্কটা শেষ। আমরা এখন কি করব, হিসাব মিলিয়ে আমাদের অঙ্কটা করে ফেলবো। সবাই অল ক্লিয়ার লিখে দাও, অল ক্লিয়ার, সবাই অল ক্লিয়ার লিখে দাও। কারো যদি কোনো লেনদেনের প্রবলেম থাকে বলতে পারো, আমি বুঝিয়ে দেবো। এখানে কারো সমস্যা আছে কিনা বলতে পারো, বুঝিয়ে দিব। আর তোমার যে হোমওয়ার্ক করতেছো, হোমওয়ার্ক করাতে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই সেটা আমি সলভ করে দিব। তুমি মনে করে না যে তোমাকে সলভ না করে আমি তোমাকে পরীক্ষা নিব, 100% সলভ করে দিব। আমাদের প্রত্যেকটা ক্লাসে একটা প্রবলেম সলভ ক্লাস থাকে, বুঝছো? টেনশন করার কিছু নাই। ওকে, সবাই অল্প লিখে দাম, দেখি কে কে বুঝতেছো। ব্যবসা থেকে টাকা নিয়ে শ্বশুর বাড়িতে নাস্তা নিয়ে গেছে, এটা উত্তোলন, বুঝছো? ব্যবসা, এই কেটা জানি না, টিএস রিমন, তুই যদি ব্যবসা থেকে টাকা নিয়া তার শালির তুই স্বর্ণের আংটি গিফট করস, ওইটাও কিন্তু উত্তোলন হইব, বুঝছস? আর কর্মচারীরা কিন্তু এটা দেখবো, সাবধানে, নিজের পকেট থেকে দিবি, কর্মচারীরা কিন্তু জানবো না। না, ব্যক্তিগত ভাবে ব্যবসায় কোনো প্রভাব পড়বে না। যদি আমি ব্যক্তিগত ভাবে আমার শালিরে কিছু দেই, এটা কিন্তু ব্যবসার মধ্যে কিছু পড়বে না। আমার টাকা আমি যার তাকে দিব, আমি, এটা তো বিজনেসের টাকা না। আচ্ছা, সবাই তাহলে ক্লিয়ার? নিলয় দে, ফার্স্টেরটা আর একটু বলার জন্য, ফার্স্টেরটা আর কি বলবো, এখানে তোমাদের এখানে যে সম্পদগুলো দেওয়া থাকবে সেই সম্পদগুলো তোমরা এখানে লিখবা, ঠিক আছে? সম্পদ যেগুলো দেওয়া থাকবে সম্পদগুলো লিখবা, লেখার পরে দায় থাকলে দায়গুলো লিখবা, তারপরে সম্পদগুলো থেকে দায় বিয়োগ দিবা, যেটা টাকা হবে সেটা হচ্ছে মূলধন, ঠিক আছে? ওকে, ক্লাস করলে বুঝতে পারবো। সাউন্ডের প্রবলেম হচ্ছে নাকি? সাউন্ডের প্রবলেম হচ্ছে? দায় থাকলে দায়গুলো লিখবা, তারপরে সম্পদগুলো থেকে দায় বিয়োগ দিবা, যেটা টাকা হবে সেটা হচ্ছে মূলধন, ঠিক আছে? ক্লাস করলে বুঝতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখন কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা কি করবো এখন? ক্যালকুলেশন। আমরা কিন্তু জানি যে ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে। এটার সাথে আমরা এগুলো যোগ বিয়োগ করে আমাদের একটা ব্যালেন্স আসবে কত? 3100 টাকা। এটা যোগ বিয়োগ করে এখানে একটা ব্যালেন্স আসবে 8000 টাকা। এটা যোগ বিয়োগ করে একটা ব্যালেন্স আসবে 6000 টাকা। এটা যোগ বিয়োগ করে একটা ব্যালেন্স আসবে 6000 টাকা। এটা যোগ বিয়োগ করে একটা ব্যালেন্স আসবে 16000 টাকা। এই সবগুলোকে আমরা কি করব? যোগ দিব। যোগ দিলে কত আসবে? 67000 টাকা। সেম ওই পাশে এটা যোগ বিয়োগ করলে আমাদের টাকা আসবে 7000। এটা যোগ বিয়োগ করলে আমাদের টাকা আসবে কত? 4000। মূলধনের টাকা যোগ বিয়োগ করলে আমাদের আসবে কত? 56000। এই সবগুলো যোগ দিলে কত? 67000 টাকা। তাহলে এখানেও 67000, এখানেও 67000। মাঝখানে কি? সমান। মাঝখানে কি? সমান। তাহলে আমার এই পাশ সমান এই পাশ।
আমরা কি জানি আর্থিক অবস্থা বিবরণী মানে কি এ সমান সমান এল প্লাস ওই, এটা কি আমরা কিন্তু বলি অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটা কি অ্যাকাউন্টিং ইকুয়েশন। আর এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে এই যে তোমার এই ছকের মাধ্যমে দেখানোটাকে বলা হয় টেবুলার অ্যানালাইসিস অথবা টেবুলার সামারি। বুঝতে পেরেছো? যেটা বাংলাতে বলা হয় হিসাব সমীকরণের প্রভাব বিবরণী ছকের মাধ্যমে দেখাও। ঠিক আছে, গুড। সবাই অল ক্লিয়ার? তাহলে আমি তোমাদের সাথে 5 মিনিট একটু আউটপুট কিছু কথা বলবো, তারপর আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব, ছুটি দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। সবাই অল ক্লিয়ার লিখে দাও, ঝামেলা শেষ। সবাই অল ক্লিয়ার লিখে দাও, ঝামেলা শেষ। ভিডিও অডিও ব্যালেন্স ঠিক নাই, প্রবলেম হয়ে যাচ্ছে? আচ্ছা, তা প্রবলেম হলে থাকো আজকে, আর কিছু করানোর দরকার নাই। তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঝামেলা হচ্ছে বুঝছি। ওকে, তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আজকে কিছু করানোর দরকার নেই, টাইম বাড়ালাম নাই যেহেতু নেটের সমস্যা। ওকে, তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে হোমওয়ার্কটা জানি কি? ওকে, আমরা প্রবলেম সলভ ক্লাসে সলভ করে দিব না? আরে তোমাদের হোমওয়ার্কটা জানি কি, ভুলে গেছি। এই যে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? 12 আর 13 করবা। আজকে আমি যেরকম অঙ্ক করাইছি সেম এরকম অঙ্ক দেওয়া আছে। হোমওয়ার্ক হচ্ছে 12, 13। আচ্ছা, গুড। তাহলে আমরা আজকে আর কিছু করব না, যেহেতু আমাদের নেটের প্রবলেম হচ্ছে। তাহলে 12, 13 হোমওয়ার্ক। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন প্রবলেম ছিল, সাপ্লাইসের প্রবলেম আছে, যত প্রবলেম আছে আমি সলভ করব, একটা প্রবলেমও থাকবে না। প্রমিস তোমাদের সাথে কোনো কারো প্রবলেম থাকা পর্যন্ত আমি তোমাদের এই চ্যাপ্টারের পরীক্ষা নিব না। বুঝতে পারছো? যারা রেগুলার ক্লাস করো কারো প্রবলেম থাকবে না। ঠিক আছে, চালাবো কামাইলাম কিন্তু রে, বুঝছো? তাহলে সবাই ভালো থাকো। ওকে, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। এই তেলাবো কাটা মারলে তুই কই গেল গা? নেটের সমস্যা।